তো ফাইনালি অনেক অপেক্ষার পর পুষ্পা 2 রিলিজ হয়ে গিয়েছে। সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত এই মুভিটির সিকুয়েলের জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। মুভিটা আমি এইমাত্র দেখে শেষ করলাম, আর এটা বলতে পারি, যদি আপনাদের কাছে পুষ্পা 1 ভালো লেগে থাকে তাহলে পুষ্পা 2 আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর আজকের এই ভিডিওতে আমি পুরো মুভিটার ডিটেল এক্সপ্লেনেশন করতে যাচ্ছি, যেন আপনারা ঘরে বসেই পুরো মুভিটা এনজয় করতে পারেন। বোঝার সুবিধার্থে আমি পুষ্পা 1 গল্পটা সংক্ষিপ্তভাবে তুলে ধরছি। পুষ্পা 1 মুভির গল্পের কেন্দ্রে ছিল লাল চন্দন কাঠ। তারপর ছিল পুষ্পা। সে লাল চন্দন কাঠের চোরাচালানের জগতে প্রবেশ করে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করে। সাধারণ দিনমজুর থেকে পুষ্পা সিন্ডিকেট লিডারে পরিণত হয়। তবে তার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে শত্রু তৈরি হয়, যার মধ্যে সবচেয়ে বড় ছিল ভাওয়ান সিং শেখাওয়াত। সে পুলিশের একজন এসপি। চলুন এবার পুষ্পা দ্য রুলের মূল ঘটনায় চলে যাই। মুভির ঘটনা শুরু হয় জাপানের ইয়োকোহামা সমুদ্রবন্দর থেকে। শ্রমিকরা তাদের প্রতিদিনকার কন্টেনার লোডিং আনলোডিং এর কাজ করছিল, কিন্তু একসময় দুর্ঘটনাবশত একটা কন্টেনার নিচে পড়ে ভেঙে যায়। সেই কন্টেনারের ভেতরে অসংখ্য লাল চন্দন কাঠ ভর্তি ছিল। তখন শ্রমিকরা তাদের সেখানকার বসকে ডেকে নিয়ে আসে। তাদের বস এখানে এসে অবাক হয়ে যায়, কারণ তার অনুমতি ছাড়া এই লাল চন্দন কাঠ এখানে আসার কথা না। তখন একজন খেয়াল করে দেখে সেই কন্টেনারের ভিতরের কাঠগুলোর সাথে একজন ব্যক্তি ছিল। তারা সেই ব্যক্তিটার পায়ে দড়ি বেঁধে ক্রেনি করে উল্টো ঝুলিয়ে দেয়। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই এটা আর কেউ নয়, আমাদের আজকের মুভির মূল চরিত্র পুষ্পা। সে তার পিঠ থেকে একটা কোড়াল বের করে সেই দড়ি কেটে নিচে নেমে আসে। তারপর পুষ্পা সেখানে থাকা প্রত্যেকের উপর আক্রমণ করে বসে। তখন দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ শুরু হয়। পুষ্পা এখানে এসেছিল তার পেমেন্ট কালেক্ট করার জন্য। ইন্ডিয়া থেকে তার লাল চন্দন জাপানে চলে আসতো, কিন্তু এখান থেকে তার পেমেন্ট আটকে দেওয়া হয়, আর সে তার এক পয়সাও ছাড়তে রাজি না। কিছুক্ষণ পর তারা পুষ্পার ওপর গুলি করতে শুরু করে। একসময় একটা গুলি তার কাঁধে গিয়ে লাগে। তখন পুষ্পা পানিতে পড়ে যায়, আর ওই অবস্থাতেই তার অতীতের কিছু স্মৃতি মনে পড়ে যায়। মুভির ঘটনা অতীতে চলে যায়। ছোটবেলায় একবার তার সমবয়সীরা তাকে পানি থেকে একটা বল নিয়ে আসতে বলে, কিন্তু সে তখন সাঁতার জানত না। পুষ্পার বাবার পরিচয় ছিল না, তাই সেই ছেলেগুলো তাকে বলে, তুই যদি আমাদেরকে বলটা এনে না দিস তাহলে আমরা ভাববো তুই জারদ সন্তান। পুষ্পা তখনই বলটা আনতে পানিতে ঝাঁপ দেয়, কিন্তু সাঁতার না জানায় সে প্রায় ডুবে যাচ্ছিল। এর পরের সিনেই বাজে স্বপ্ন দেখে পুষ্পার ঘুম ভেঙে যায়। পুষ্পা এখন সিন্ডিকেটদের লিডার। তাকে লিডার বানিয়েছে এমএলএ সিন্ধাপ্পা, এবং তার সাথে এখন পুষ্পার খুব ভালো সম্পর্ক। পুষ্পার অধীনস্থ সব শ্রমিকরা তাকে খুব সম্মান করে, কারণ সে তাদেরকে ভালো পারিশ্রমিক দেয় এবং তাদের প্রত্যেকের খেয়াল রাখে। তারপরের দিন আমরা দেখতে পাই সব শ্রমিকরা যথারীতি চন্দন কাঠ কাটার জন্য জঙ্গলের দিকে যাত্রা করে। তবে এখানে আমরা দেখতে পাই এসপি শেখাওয়াত একজন শ্রমিকের বেশি তাদের সাথে জঙ্গলে যায়। জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে পেমেন্ট নেওয়ার পর শেখাওয়াত তার আসল পরিচয় বের করে। তারপর সে তার টিমকে এই লোকেশনের কথা বলে দেয়। কিছুক্ষণ পরেই অসংখ্য পুলিশ এসে সেখানে থাকা প্রত্যেকটা শ্রমিকদের আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনা পুষ্পা জানার পরেই তার দলবল নিয়ে সে থানায় যায়। সেখানে একজন শ্রমিক ছিল যার ওই রাতেই বিয়ে। পুষ্পা গিয়ে তার নামের একজনকে তার বদলে জেলখানায় থাকতে বলে। সেও নির্দ্বিধায় রাজি হয়ে যায়, কিন্তু তখন পুষ্পা খেয়াল করে সে ছেলেটার ঘাড়ে আঘাতের চিহ্ন। পুষ্পা তো ক্ষুব্ধ হয়ে যায়। তারপর সে বাকি সবাইকে দেখে প্রচন্ড রেগে যায়। তাদের প্রত্যেকের শরীরে আঘাতের চিহ্ন। তখন পুষ্পা সিদ্ধান্ত নেয় সে সবাইকে জেলখানা থেকে বের করে নিয়ে যাবে। তখন সেখানকার পুলিশরা পুষ্পাকে অনুরোধ করে, যদি সে এমনটা করে তাহলে এসপি শেখাওয়াত তাদের প্রত্যেকে চাকরি থেকে বের করে দেবে। তখন পুষ্পা প্রত্যেকের জন্য বস্তায় করে টাকা নিয়ে আসে। তারপর সে প্রত্যেকে তাদের পুরো জীবনের চাকরির মেয়াদের টাকা একবারে দিয়ে দেয়। পুষ্পা তার প্রত্যেকটা শ্রমিককে নিয়ে সেখান থেকে চলে যায়। পুলিশ স্টেশন পুরো ফাঁকা পড়ে থাকে। এসপি শেখাওয়াত যখন আসে তখন পুরো পুলিশ স্টেশন ফাঁকা। তখন একমাত্র একজন পুলিশ সদস্য সেখানে উপস্থিত ছিল। তারা প্রথমে ভেবেছিল সেই একমাত্র ইমানদার চাকরিজীবী, কিন্তু পরে দেখা যায় সে তাদের জন্য অপেক্ষা করছিল। তার আসার পরেই প্রত্যেকের রিজাইন লেটার ধরিয়ে দিয়ে টাকার বস্তা নিয়ে সেও চলে যায়। এসপি শেখাওয়াত এই ঘটনায় প্রচন্ড রেগে যায়, আর আগে থেকেই সে পুষ্পার উপর প্রচন্ড ক্ষেপে আছে, আর এখন সেটা অনেক বেড়ে যায়। তারপর আমরা দেখতে পাই পুষ্পা সিন্ধাপ্পার সাথে দেখা করতে যায়। সে সিন্ধাপ্পাকে খুব সম্মান করে, কারণ সিন্ধাপ্পাই তাকে সাধারণ শ্রমিক থেকে সিন্ডিকেটদের লিডার বানিয়েছে। সিন্ধাপ্পা তখন তাকে জানায় সামনে ইলেকশন আসছে, তাই সে স্টেটের সিএম এর সাথে দেখা করতে যাবে। পার্টির জন্য কিছু মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে, আর সে চায় পুষ্পাও তার সাথে যাবে। বাসায় আসার পর যখন সে তার স্ত্রী শ্রীবল্লীকে এই বিষয়টা জানায়, তখন শ্রীবল্লী তাকে বলে সিএম এর সাথে মিটিংয়ে যাওয়ার পর সে যেন একটা তার সাথে ছবি তুলে আনে। সে ওই ছবিটা বড় ফ্রেমে বাঁধিয়ে ঘরে লাগাবে, কারণ সে তার প্রতিবেশীদের সাথে বড় করে বলতে চায় যে তার স্বামী সিএম এর সাথে ওঠা বসা করে। পুষ্পা তার এই আচরণে হাসতে থাকে। তারপর সে বলে সে সিএম এর সাথে ছবি তুলে আনবে। তারপর তারা সিএম এর সাথে গিয়ে মিটিং করে, এবং এক পর্যায়ে পুষ্পা সিএমকে একটা শাল উপহার দেয়। তারপর সে তার সাথে ছবি তুলতে যায়, কিন্তু তখন সিএম পুষ্পাকে সরাসরি নিষেধ করে দেয়, এবং সে পুষ্পার সাথে খুব বাজে আচরণ করে। সে পুষ্পাকে তার পায়ের জুতার সাথে তুলনা করে।
তারপর সে পুষ্পাকে বলে, স্ত্রীর কথায় তুমি আমার সাথে ছবি তুলতে চলে এসেছো? এভাবে বেশি দূর এগোতে পারবে না। যারা স্ত্রীর কথা শুনে চলাফেরা করে তারা কখনোই এগোতে পারে না। মিটিং থেকে বের হওয়ার পর সিন্দাপ্পা খুব দুশ্চিন্তা ছিল, যেন পুষ্পা রাগের মাথায় উল্টাপাল্টা কিছু করে না বসে। কিন্তু তাকে শান্ত অবস্থা দেখতে পেয়ে সে অবাক হয়ে যায়। এ ব্যাপারে জিজ্ঞাসা করলে পুষ্পা বলে, আমাকে কি বলেছে তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু সে আমার স্ত্রীকে অপমান করেছে, এটা আমি মেনে নিতে পারবো না। আমি সবসময় আমার স্ত্রীর কথা রাখি, আর এটাও রাখবো। সিন্দাপ্পা তখন পুষ্পাকে বুঝিয়ে শান্ত করে। তখন পুষ্পা তাকে বলে, কাল যদি আপনি সিএম হয়ে যান তাহলে আপনি আমার সাথে ছবি উঠাবেন? সিন্দাপ্পা তখন বলে, আমি যদি সিএম হই তাহলে আমি তোমার বাড়িতে গিয়ে ছবি তুলে আসব, তবে আমি কখনোই সিএম হতে পারবো না। আমি সাধারণ একজন এমএলএ, আমার পক্ষে এটা সম্ভব না। তখন পুষ্পা সিন্দাপ্পাকে বলে, সিএম আপনিই হবেন। সিন্দাপ্পা তখন পুষ্পাকে বলে, সিএম হতে গেলে অন্তত 100 কোটির উপরে খরচ করতে হবে। পুষ্পা তখন বলে, 100 কোটি না, আমি প্রয়োজনে 500 কোটি খরচ করব, সিএম আপনিই হবেন। পুষ্পার এই অ্যাটিটিউড দেখে সিন্দাপ্পা ভয় পেয়ে যায়। তখন পুষ্পা সিন্দাপ্পাকে বলে তাদের পলিটিক্যাল প্রেসিডেন্ট প্রতাপ রেড্ডির সাথে দেখা করার জন্য। অন্যদিকে পুষ্পা প্রতাপ রেড্ডির ছোট ভাইয়ের সাথে দেখা করতে যায়। সে তার জন্য উপহারস্বরূপ একটা সোফা নিয়ে যায়, যেটাতে 5 কোটি রুপি ভর্তি ছিল। পুষ্পা তার মাধ্যমে প্রতাপ রেড্ডিকে ফোন করায়। তখন সিন্দাপ্পা সেখানে উপস্থিত ছিল। পুষ্পা প্রতাপ রেড্ডির কাছে আরও একটা সোফা উপহার হিসেবে নিয়ে যায়, যেটাতে 25 কোটি রুপি ছিল, এবং সে তাকে বলে সিন্দাপ্পাকে সিএম বানানোর জন্য। প্রতাপ রেড্ডি একটু দ্বিধার মধ্যে থাকলেও অবশেষে রাজি হয়ে যায়। পুষ্পার কাছে তখন একটা চ্যালেঞ্জ চলে আসে, এতগুলো টাকা ম্যানেজ করা। তাই সে একটা বড় ধরনের ডিল খুঁজে বের করতে চায়, যার মাধ্যমে সে তার প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে ফেলতে পারবে। এখানে পুষ্পা একটা বিষয় খেয়াল করে দেখে, সে তার লাল চন্দন কাঠগুলো মুরুগানের কাছে বিক্রি করে। তারপর মুরুগান সেই কাঠগুলো সমুদ্র বন্দরের মাধ্যমে ইন্টারন্যাশনাল বায়ারদের কাছে বিক্রি করে। এদিকে মুরুগান প্রতি টন চন্দন কাঠের জন্য পুষ্পাকে 1.5 কোটি রুপি দেয়। তাই পুষ্পা সিদ্ধান্ত নেয় সে মুরুগানকে মাঝখানের এই চ্যানেল থেকে বের করে দেবে। সে নিজেই ইন্টারন্যাশনাল বায়ারদের কাছে তার চন্দন কাঠ বিক্রি করবে, আর এভাবে সে অতিরিক্ত লাভ করতে পারবে। এই ব্যাপার নিয়ে খোঁজাখুঁজি করার পর সে একটা বায়ার পেয়ে যায়, যার সাথে মিটিং করার জন্য সে মালদ্বীপ যায়। সেখানে সে ওই বায়ারের সাথে প্রতি টন চন্দন কাঠ 2.5 কোটি রুপিতে বিক্রি করার একটা ডিল করে। সে তাকে 2000 টন চন্দন কাঠ দিবে, যেটার বাজার মূল্য প্রায় 5000 কোটি রুপি। পুষ্পা দেশে ফিরে এসে সব সিন্ডিকেটদের সাথে একটা মিটিংয়ে বসে। সে তাদেরকে জানায় সে অনেক বড় একটা ডিল পেয়েছে, তাই তাদের অনেক বেশি প্রোডাকশন প্রয়োজন। তারা সবাই রাজি হয়ে যায় এবং প্রত্যেকেই তাদের সাধ্যমতো সর্বোচ্চ সাপ্লাই দিতে সম্মতি জানায়। পুষ্পা তারপর জঙ্গলের মধ্যে একটা জায়গা নির্বাচন করে, যেখানে চন্দন কাঠগুলো এক্সপোর্ট করার আগে একত্রিত করা হবে। যেদিন তাদের সবাইকে তাদের সংগ্রহিত চন্দন কাঠগুলো একত্রিত করার কথা, সেদিন একজন সিন্ডিকেট মেম্বারকে এসপি শেখাওয়াত ধরে ফেলে। শেখাওয়াত সেদিন প্রচন্ড রেগেছিল, আর তাই ওই সিন্ডিকেটের প্রত্যেকটা চন্দন কাঠের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তারপর এক সময় সে ওই সিন্ডিকেট মেম্বারকে বীজ থেকে ফেলে দিয়ে মেরে ফেলে। শেখাওয়াত এমনটা এজন্য করে যেন বাকি সব সিন্ডিকেট মেম্বার তাকে ভয় পায়, এবং পুষ্পা এটা জানতে পারে। কিন্তু এতে কাজ হয়, বাকি সব সিন্ডিকেট মেম্বাররা শেখাওয়াতকে ভয় পেতে শুরু করে। তারা সবাই মিলে এমএলএ সিন্দাপ্পাকে গিয়ে বিষয়টা জানায়। তারা সবাই সিন্দাপ্পাকে অনুরোধ করে যেন পুষ্পা এবং শেখাওয়াতের মধ্যে সব ধরনের ঝামেলা শেষ হয়ে যায়, যেন তারা শান্তিপূর্ণভাবে তাদের বিজনেস চালিয়ে যেতে পারে। এই ঘটনার পর সিন্দাপ্পা সরাসরি শেখাওয়াতের কাছে যায়। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি সিন্ডিকেট মেম্বারদের উপর এত চড়াও কেন হয়েছ? শেখাওয়াত তখন বলে, আমার সব সমস্যা পুষ্পাকে নিয়ে। পুষ্পা আমার গায়ের কাপড় চোপড় খুলে আমাকে অপমান করেছিল, এটার বদলা আমি নিয়ে ছাড়বো। সিন্দাপ্পা তখন বলে, এতে এত রাগ করার কি আছে, তোমরা দুজনেই তো ছিলে তখন। এটা শুনে শেখাওয়াত অনেক রেগে যায়। তারপর সে থানা থেকে সবাইকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। তখন সে এমএলএর কাছে আসে। তখন সে এমএলএকে বলে তার গায়ের কাপড় চোপড় খুলে ফেলার জন্য। সিন্দাপ্পা প্রথমে রেগে যায়, কিন্তু একসময় সে শেখাওয়াতের অভিমানকে বুঝতে পারে। তারপর সে নিজেও তার গায়ের কাপড় চোপড় খুলে ফেলে এবং বলে, রাজনীতিতে আসার আগে আমি আমার মান সম্মান কাপড় চোপড় খুলে এসেছি, আর এটাকে টিকিয়ে রাখার জন্য আমার যা যা করা সম্ভব আমি করব। তারপর সে শেখাওয়াতকে বলে, আমি পুষ্পাকে বলবো তোমাকে সরি বলার জন্য। শেখাওয়াত অবাক হয়ে যায়। তারপর সে বলে, এটা হতে হবে জনসম্মুখে, সেখানে আমার পুলিশের সব স্টাফ থাকবে এবং সিন্ডিকেটদের মেম্বাররা সবাই থাকবে। তারপর সিন্দাপ্পা পুষ্পার কাছে যায় এবং তাকে গিয়ে বুঝিয়ে বলে যেন সে এসপি শেখাওয়াতকে সরি বলে দেয়, কারণ এতে সিন্ডিকেট মেম্বারদের সবারই মঙ্গল। পুষ্পা অনেক চিন্তাভাবনা করে রাজি হয়ে যায়। পুষ্পার এই সামান্য সরি বলার জন্য শেখাওয়াত অনেক বড় একটা পার্টি দেয়। সেখানে পুলিশ সদস্য, সিন্ডিকেট মেম্বার এবং লালচন্দন পাচারের সাথে জড়িত বেশ কিছু সদস্য সেখানে উপস্থিত ছিল। কিছুক্ষণ পর পুষ্পা সেখানে আসে। সে সরাসরি এসে শেখাওয়াতের টেবিলে বসে। পুষ্পা শেখাওয়াতকে সরি বলে তারপরেই সেখান থেকে উঠে চলে যায়, কিন্তু শেখাওয়াত সেটা টেপ রেকর্ডারের মধ্যে রেকর্ড করে ফেলে। পুষ্পা যখন চলে যাচ্ছিল তখন শেখাওয়াত তামাশা সুরে সেটা বারবার রিপ্লে করে শুনছিল। শেখাওয়াত তখন সিন্দাপ্পাকে বলে, আজ থেকে সিন্ডিকেটদের সাথে তার কোনো ঝামেলা নেই,
তারা নির্দ্বিধায় তাদের কাজ চালিয়ে যেতে পারবে, শুধু সময় মতো তার কমিশনটা যেন তার কাছে চলে আসে। বাড়িতে ফেরার পথে পুষ্পা পুরো ঘটনা নিয়ে চিন্তা করে দেখে। সে খুবই অপমানিত বোধ করছিল। সে কখনো কারোর সামনে মাথা নত করে না, আর শেখাওয়াতের সামনেও সে তার মাথা নত করবে না। তাই সে তার গাড়ি ঘুরিয়ে ওই পার্টিতে আবারও ফিরে যায়। তখন শেখাওয়াত তার গাড়িতে উঠে রওনা দিচ্ছিল। পুষ্পা তার গাড়ি নিয়ে সজোরে শেখাওয়াতের গাড়িতে ধাক্কা দেয়, আর এতে শেখাওয়াতের গাড়ি সুইমিং পুলে গিয়ে পড়ে। তারপর পুষ্পা সেই সুইমিং পুলের মধ্যে প্রস্রাব করে দেয়। পার্টিতে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়, তবে পুষ্পা সমর্থকরা এতে খুব খুশি হয়। শেখাওয়াত পুরো ঘটনায় স্তব্ধ হয়ে যায়। স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে তার কিছু সময় লাগে। সে রেগে আগুন হয়ে যায়। তখন পুষ্পা তাকে বলে, আমি তোকে সরি বলতে চাচ্ছি না, আমি পুষ্পা, পুষ্পরাজ, আমি কারোর সামনে মাথা নত করি না। তারপর সে শেখাওয়াতকে একটা চ্যালেঞ্জ দেয়, সামনের সোমবার সকালবেলা আমি 2000 টন লাল চন্দন চেন্নাই নিয়ে যাব। সেখান থেকে রামেশ্বরম বন্দর দিয়ে ইন্টারন্যাশনাল বায়ারের কাছে পাঠাবো। তোর মধ্যে যদি জম থাকে তাহলে আটকে দেখাবি। যদি একটাও কার্ড তুই ধরতে পারিস তাহলে আমি সিন্ডিকেট সারা জীবনের জন্য ছেড়ে দেব। এই বলে সে এখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই শেখাওয়াত শহরের প্রত্যেকটা রাস্তা ব্লক করে দেয়, যেন পুষ্পা তার গাড়ি নিয়ে শহর ছাড়তে না পারে। কিন্তু তখন শেখাওয়াত খেয়াল করে দেখে রাস্তার ধারে যে নদী আছে সেটার পানি কমে গিয়েছে। হতে পারে সেই নদীর মধ্যে দিয়ে তারা কাঠগুলো পাচার করবে। তারপর আমরা দেখতে পাই শেখাওয়াতের ধারণাই ঠিক, পুষ্পা তার প্রত্যেকটা ট্রাক নদী দিয়ে পার করছে। পুলিশ তাদের শত শত ট্রাকের গন্তব্য জেনে যায়, তাই পুষ্পা বিভিন্নভাবে তাদেরকে আটকায়। শেষে শেখাওয়াত তার গাড়ি থেকে নেমে ট্রাকগুলোর রাস্তায় এসে দাঁড়ায়। তখন সে অনেকগুলো গরুর গাড়ি দেখতে পায়। তখন এই গরুর গাড়িগুলো দিয়ে সে রাস্তা আটকায়। তখন পুষ্পা তার লোকদেরকে লাল চন্দন ছেড়ে পালিয়ে যেতে বলে, কারণ তার কাছে টাকার চেয়ে শ্রমিক বেশি মূল্যবান। শেখাওয়াত তখন পুষ্পার প্রত্যেকের ট্রাক জব্দ করে ফেলে। তারপর তারা এই সবগুলো জব্দ কাঠ একটা গোডাউনে নিয়ে স্টোর করে। শেখাওয়াত খুশিতে সেলিব্রেট করতে শুরু করে। কিন্তু তখন সেখানে একজন খেয়াল করে দেখতে পায় শেখাওয়াতের জব্দ করা কাঠগুলো লাল চন্দন না, এগুলো সেন্ট্রা। লাল চন্দন ভেতরে এবং বাইরে লাল থাকে, কিন্তু সেন্ট্রা শুধু বাইরে লাল ভেতরে সাদা। তবে এই বিষয়টা সে পুরো শহরবাসীর কাছ থেকে গোপন রাখে, কারণ সে খুব বড় করে নিউজ চ্যানেলে ইঙ্গিত করে বলেছিল পুষ্পার খেলা শেষ। আর এখন যদি সবাই জেনে যায় যে এই কাঠগুলো সাধারণ কাঠ, তাহলে তার মান সম্মান থাকবে না। শেখাওয়াত পরে অবাক হয়ে যায় যে 2000 টন লাল চন্দন পুষ্পা কিভাবে বর্ডার ক্রস করলো। তখন বাইরে সে অনেকগুলো গরুর আওয়াজ শুনতে পায়। তখন শেখাওয়াতের একটা টিম গত রাতের সেই গরুর গাড়ির একটাকে জব্দ করে নিয়ে আসে। শেখাওয়াত তখন বুঝে যায় যে পুষ্পা তার লাল চন্দন কাঠগুলো দিয়ে গরুর গাড়ি বানিয়েছে, তারপর সেগুলোকে রং করে বর্ডার ক্রস করেছে। তখন সে ওই গাড়ি থেকে একটা কাঠ ভেঙে সেটা নিশ্চিত হয়। তারপর আমরা দেখতে পাই পুষ্পার গ্রামে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, আর এটাকে উদযাপন করার জন্য সবাই মন্দিরে যায়। সেখানে পুষ্পার মা এবং তার স্ত্রীও যায়। সেই উৎসবের মধ্যে পুষ্পার দুই সৎ ভাই ফেস্টিভ্যালের জন্য সেখানে যায়। সেখানে একসময় পুষ্পার স্ত্রী মাথা ঘুরে পড়ে যায়। তারপর সেখানকার কয়েকজন মহিলা তাকে সাহায্য করে। তারা পুষ্পাকে তখন জানায় সে বাবা হতে যাচ্ছে। এই খবর জানতে পেরে পুষ্পা তাদের এক দেবীর রূপে নাচ করে এবং তার সাথে পুরো গ্রামবাসী তার সাথে নাচে। কিন্তু সেই উৎসবের মধ্যে কিছু অসভ্য ছেলে থাকে, তারা পুষ্পার সৎ ভাই মোহনের মেয়ের সাথে অশোভনীয় আচরণ করে। তারা মেয়েটার কাপড় ধরে টানতে থাকে, তাই পুষ্পা তাদেরকে ধরে বেধব মারধর করে। মেয়েটা পুষ্পাকে পুষ্পা চাচা বলে ডাকে। সে পুষ্পাকে অনেক কৃতজ্ঞতা জানায়, কিন্তু সেখানে তখন মোহন চলে আসে। পুষ্পাকে চাচা বলে সে তার মেয়েকে চর মারে। তখন মোহন পুষ্পাকে বলে সে যাই করুক না কেন সে কখনোই পুষ্পাকে তার পরিবারের একজন মনে করবে না। পুষ্পা এতে খুব কষ্ট পায় এবং সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর মোহন সেই অসভ্য ছেলেগুলোর মাথা কামিয়ে তাদেরকে গাধার উপর চড়িয়ে অপমান করে। তারপর শেখাওয়াত সিএম এর সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে সিএমকে জানায় পুষ্পা সিন্দাপ্পাকে পরবর্তী সিএম বানাতে চাইছে, আর সে যদি তার এই 2000 টন লালচন্দন বর্ডার পার করে ফেলতে পারে তাহলে পরবর্তী সিএম হিসাবে সিন্দাপ্পাই নিশ্চিত। তাই যে করেই হোক পুষ্পাকে এই 2000 টন লালচন্দন পাচার করা থেকে আটকাতে হবে। সিএম প্রথমে তার কথা পাত্তা না দিলেও পরবর্তীতে তাকে সব ধরনের সাপোর্ট করতে রাজি হয়। পরবর্তীতে শেখাওয়াত কিছু সূত্র অনুযায়ী রামেশ্বরম পোর্টে এসে পৌঁছায়। তার সোর্স অনুযায়ী লাল চন্দন কাঠগুলো এখানে আনা হয়েছে, কিন্তু সে কোথাও ওই কাঠগুলো খুঁজে পায় না। তারপর শেখাওয়াত পানিতে ডুব দেয়। তখন সে দেখতে পায় সেখানকার প্রত্যেকটা বোটের সাথে লাল চন্দনের সেই গরুর গাড়িগুলো বাঁধা। তৎক্ষণাৎ তখন পুষ্পার দলবল বোটগুলো ছেড়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেয়। শেখাওয়াত সাথে সাথে তার টিম নিয়ে স্পিডবোটে করে তাদেরকে ধাওয়া করে, কিন্তু সে তাদেরকে শেষমেশ ধরতে পারে না। আর এভাবে পুষ্পা শেখাওয়াতকে বোকা বানিয়ে তার 2000 টন লাল চন্দন ইন্ডিয়া থেকে বের করে নেয়। অন্যদিকে পুষ্পা তার পুরো ডিল কমপ্লিট করে ইন্টারন্যাশনাল বায়ারের কাছে তার সম্পূর্ণ কাঠগুলো বিক্রি করে দেয়। এতে সে অনেক টাকার মালিক হয়ে যায়, আর সে খুব সহজেই সিন্দাপ্পাকে সিএম বানিয়ে দেয়। সিএম হওয়ার পর সিন্দাপ্পা খুব খুশি হয় এবং সে পুষ্পার বাড়িতে চলে আসে। খাওয়া দাওয়ার পর সে পুষ্পার পুরো পরিবারের সাথে ছবি ওঠায়। অন্যদিকে শেখাওয়াত পুষ্পাকে আটকাতে না পেরে প্রায় পাগলের মতো হয়ে গিয়েছে। সিএম চেঞ্জ হয়ে গিয়েছে, সুতরাং তার উপর এখন আর কারো হাত নেই। আর সে যে পুষ্পার লাল চন্দন আটক করতে পারেনি এটাও সবাই জেনে যাবে।
সব দিক থেকেই শেখাওয়াত হেরে গিয়েছে। তাই একদিন সে ওই কাঠভর্তি গোডাউনে মদ খেয়ে মাতাল অবস্থায় পাগলামি করছিল। কিছুক্ষণ পর সে পুষ্পার সরি বলে সেই রেকর্ডটা বারবার শুনছিল, আর ওই অবস্থায় পুরো গোডাউনে আগুন দিয়ে দেয় এবং নিজেও সেখানে আত্মহত্যা করে। কয়েকদিন পর সেই ছেলেগুলো প্রতিশোধ নেওয়ার জন্য মোহনের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায়, যাদেরকে মোহন সেই পুজোর মধ্যে অপমান করেছিল। তারা মোহনকে কল করে জানায় তারা তার মেয়েকে ছাড়বে এক শর্তে, সে যদি টিভিতে লাইভে এসে রাস্তায় নিজের মাথা কামায়। তখন মোহনের স্ত্রী এই ঘটনা এসে পুষ্পাকে জানায়। তখন পুষ্পা সেখানকার মিডিয়া স্টেশনে গিয়ে লাইভ টেলিকাস্ট করে। পুষ্পা তার ভাতিজিকে যারা কিডন্যাপ করেছে তাদেরকে হুমকি দেয়, যদি তাড়াতাড়ি তার ভাতিজিকে ফেরত না পাঠায় তাহলে পুষ্পা তাদের সবাইকে মেরে ফেলবে। তারপর সেই ছেলেটা পুষ্পাকে সরাসরি ফোন করে যে তার ভাতিজিকে কিডন্যাপ করেছিল। সে পুষ্পাকে একটা অ্যাড্রেস দেয় এবং বলে সেখান থেকে তার ভাতিজিকে নিয়ে যাওয়ার জন্য। তবে সে পুষ্পাকে বলে যেন সে একা আসে। অন্যদিকে আমরা দেখতে পাই পুষ্পার লাইভ টেলিকাস্টার পার্টি প্রেসিডেন্ট প্রতাপ রেড্ডি দেখতে পায় এবং সে সরাসরি সিএম সিদ্ধাপ্পাকে কল করে অফিসে আসতে বলে। সে সিদ্ধাপ্পাকে বলে এই পুষ্পা ছেলেটা কি করতে চাইছে। তখন সিদ্ধাপ্পা তাকে জানায় কিছু অসভ্য ছেলে তার ভাতিজিকে কিডন্যাপ করেছে, তাই পুষ্পা তাদেরকে মারতে যাচ্ছে। এই কথা শুনে প্রতাপ রেড্ডি সিদ্ধাপ্পাকে বলে যে ছেলেটা পুষ্পার ভাতিজিকে কিডন্যাপ করেছে সে আমার ছোট ভাইয়ের একমাত্র ছেলে। আমার ছোট ভাই তার ছেলেকে খুব ভালোবাসে আর তার জন্য সে সবকিছু করতে পারবে। প্রতাপ রেড্ডি সিদ্ধাপ্পাকে বলে তুমি পুষ্পাকে ফোন করে বলে দাও যেন সে আমার ভাতিজা থেকে দূরে থাকে। তখন সিদ্ধাপ্পা পুষ্পাকে কল করে পুরো বিষয়টা খুলে বলে, কিন্তু পুষ্পা সিদ্ধাপ্পার কোনো কথা মানতে নারাজ। সে তখন রাগের মাথায় প্রতাপ রেড্ডিকেও হুমকি দেয়। সে তখন বলে তার ভাতিজি যদি কিছু হয়ে যায় তাহলে সে প্রত্যেককে মেরে টুকরো টুকরো করে ফেলবে। তারপর পুষ্পা তার হেলিকপ্টার নিয়ে ছেলেটার দেওয়া সেই ঠিকানায় যায়। সেখানে গিয়ে পুষ্পা তাদের কথা মতো সবকিছু করার চেষ্টা করে, কিন্তু তাদের প্ল্যান ছিল পুষ্পাকে অপমান করা এবং তাকে মেরে ফেলা। পুষ্পা তারপরেও তাদের হাতে নিজেকে সমর্পণ করে দেয়, কিন্তু যখন তারা তার ভাতিজির গায়ে হাত দেয় তখন তার রক্ত গরম হয়ে যায় আর এরপর সে তাণ্ডব চালায়। সেখানে থাকা প্রত্যেকটা ছেলেকে সে মেরে ফেলে। কিন্তু তখন প্রতাপ রেড্ডির ভাই সেখানে গিয়ে পৌঁছায়। তখন সে পুষ্পার ভাতিজিকে মেরে ফেলার চেষ্টা করে, তখন পুষ্পা তাকেও মেরে ফেলে। তারপর সে তার ভাতিজিকে নিয়ে সেখান থেকে চলে আসে। পুষ্পার বড় ভাই মোহন পুষ্পার বিরুদ্ধে তার আচরণের উপর খুব অনুতপ্ত হয়। ভাতিজির উপর পুষ্পার এত ভালোবাসা দেখে সে অবাক হয়ে যায়। তারপর সে সিদ্ধান্ত নেয় পুষ্পার কাছ থেকে সবকিছুর জন্য সে ক্ষমা চাইবে এবং পুষ্পাকে তার পরিবারের একজন হিসেবে স্বীকৃতি দিবে। কয়েকদিন পর পুষ্পার ভাতিজির বিয়ে ঠিক হয়। মোহন বিয়ের কার্ড ছাপিয়ে সরাসরি পুষ্পার বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে মোহন পুষ্পার মাকে বিয়ের কার্ড দিয়ে বলে আমার মেয়ের বিয়েতে পুষ্পা এবং আপনাদের সবার দাওয়াত, কারণ বিয়ের মতো একটা অনুষ্ঠানে পরিবারের সবাই একসাথে থাকতে হয়। তখন সে পুষ্পাকে নিজের ভাই বলে ডাকে। পরে পুষ্পা যখন একটা জানতে পারে সে খুব খুশি হয়। বিয়ের দিন পুষ্পা তার পুরো পরিবার নিয়ে অনুষ্ঠানে যায়। সেখানে তারা সম্পূর্ণ পরিবার একত্রিত হয়। অন্যদিকে আমরা প্রতাপ রেড্ডিকে দেখতে পাই। সে তার ছোট ভাই এবং ভাতিজার অন্ত্যেষ্টিক্রিয়া করছিল। তখন আমরা দেখতে পাই প্রতাপ রেড্ডির জন্য একটা ফুলের উপহার আসে, আর সেটাতে একটা বম থাকে। একই রকম ফুলের বুকে পুষ্পার জন্য থাকে, আর সেখানেও ঠিক একই রকম একটা বম। তারপর আমাদেরকে সেই ব্যক্তিকে দেখানো হয় যে এই ফুলগুলো পাঠিয়েছিল। সে শহরের পাশে একটা পাহাড়ের চূড়ো দাঁড়িয়ে আছে। আমাদেরকে তার চেহারা দেখানো হয় না। তখনই সে বাটন চেপে দুইটা বম একই সাথে ব্লাস্ট করে দেয়, আর এর মধ্যে দিয়ে মুভিটা এখানে শেষ হয়। তাহলে পুষ্পা কি মারা গিয়েছে? আর ওই ব্যক্তিটা কে হতে পারে যার প্রতাপ রেড্ডি এবং পুষ্পা দুজনের সাথে শত্রুতা ছিল? হতে পারে এটা এসপি শেখাওয়াত, কিন্তু সেটা আমাদেরকে জানানো হয় না। তবে একটা ব্যাপার আমি নিশ্চিত যে পুষ্পার হাতে কিছুই হয়নি, কারণ মুভির প্রথম সিন শুরু হয় জাপান থেকে, যেখানে পুষ্পার নামে কন্টেনার সেখানে যায়। সুতরাং সেটা আজকের এই ঘটনা থেকে অনেক পরের গল্প, যেখানে পুষ্পা তার নিজের একটা এম্পায়ার তৈরি করে ফেলেছে এবং এই বোম ব্লাস্টে তার কিছুই হয়নি। এটা আমার নিজস্ব ধারণা। আপনাদের কি মনে হয় তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। তাহলে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।